কারণ তুমি 80 পাবে কিংবা 90 পাবে সেটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণরূপে এই 3 মার্কসের উপরে। আর এই যে মিডল টাইপ যে কোশ্চেন যেটা কিনা 3 নম্বরের নটা লিখতে হয়, এটা কিন্তু অতীব 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 গুরুত্বপূর্ণ। হ্যালো স্টুডেন্টস, আমি তোমার টিটু স্যার। আজ আবার তোমাদের সাথে চলে এসেছি তোমাদের সব সমস্যার সমাধান নিয়ে, যেটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের সাথে একজনের পরিচয় করে দেবো, আগেও বলেছিলাম, তাও পরিচয় করে দেবো। তুষার, সামনে আয়। আমার খুব প্রিয় ছাত্র তুষার। ও একসময় আমার ছাত্র ছিল, বর্তমানে শিক্ষকতা করছে বায়োলজি নিয়ে, এবং ও জুওলজিতে এমএসসি করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এবং করার পর ও এই শিক্ষকতায় এসছে পেশাতে। এবং তোমাদের সাথে পরিচয় করার কারণ হচ্ছে কি, যেহেতু বায়োলজি এমন একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকটাই বিশাল চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টার, যার ফলে খুব ভালো করে না পড়লে কি হয়, আমাদের অ্যান্সার লেখা কষ্ট হয়ে যায়। তার সম্বন্ধে তো বলবেই, তাও তোমাদের জন্য আমরা যারা ক্লাস 12-এ পড়ি তাই জন্য একটা সুন্দর আমরা কি করেছি, সাজেশনের ব্যবস্থা করেছি, যেটা দিয়ে তোমরা সহজেই করতে পারবে, 90 থেকে 100 কিন্তু স্কোর করতে পারবে। আমরা তো আমাদের যে বায়োলজির যে সাজেশন তা তো আপলোড করবেই, তোমরা তো যেটা দেবে পড়বেই। তোমরা যারা স্কুলের শিক্ষক এবং তোমরা গৃহ শিক্ষক কাছে পড়েছো বা প্রাইভেট টিউটার কাছে পড়েছো, তাদেরটা কিন্তু অবশ্যই ফলো করবে, আমাদেরটাও ফলো করে যাবে। আমাদের সাজেশন কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ থাকবে, তোমরা কিন্তু সহজেই 80 থেকে 90 বা 90 থেকে 100 কিন্তু স্কোর করতে পারবে তোমরা সহজেই। তা ও তোমাদের পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছে, কি কোশ্চেন আছে তোমরা শুনে নিয়ে তারপর কিন্তু পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। হ্যালো স্টুডেন্টস, যেমন স্যার তোমাদেরকে বলেছেন, আমি স্যারের স্টুডেন্ট ছিলাম, বর্তমানে আমি বায়োলজি পড়াই। আর বাকি সমস্ত তথ্য তো স্যার তোমাদেরকে দিয়েই দিয়েছেন। আজকে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের বায়োলজি সাজেশন ক্লাস 12-এর 2025-এর জন্য। তোমরা জানো নিশ্চয়ই যে তোমরা হচ্ছে কিন্তু এই 70 নম্বরের যে পরীক্ষা হচ্ছে তার শেষ ব্যাচ, কারণ তোমাদের পর থেকে আবার সমস্ত সেমেস্টার পদ্ধতিতে কোশ্চেন পত্র আসছে এবং তার প্যাটার্নও কিন্তু পুরোপুরি আলাদা। এবং তোমাদের এই যে প্যাটার্ন, এটা কিন্তু লাস্ট প্যাটার্ন, ঠিক আছে? তোমাদের পুরো বা সম্পূর্ণ যদি তুমি দেখতে যাও কোশ্চেন পেপার বা তোমাদের সাবজেক্টের পরীক্ষা হবে কিন্তু 100 মার্কসে, তার মধ্যে 70 নম্বর তোমার লিখিত যেটা কিনা থিওরি পেপার, 20 নম্বর হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, আর 10 নম্বর তোমার প্রজেক্ট, ঠিক আছে? এবার এই যে 70 নম্বরের যে তোমার পেপার, এই 70 নম্বরের পেপারটা তোমার দুটো গ্রুপে বিভক্ত, একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে তোমার গ্রুপ বি। গ্রুপ এ যেটা, সেটা সব থেকে বেশি মার্কস ক্যারি করছে, সেটা হচ্ছে তোমার 52 মার্কস, ঠিক আছে? এবং এই যে গ্রুপ বি যেটা, এটা হচ্ছে তোমার 18 মার্কস। ক্লিয়ার? এবার এই যে গ্রুপ এ, এখানে 52 মার্কসের যে তোমার পরীক্ষা হবে, তাতে তোমার 3টে প্যাটার্নে কোশ্চেন কিন্তু বিভক্ত। একটা হচ্ছে তোমার এসএ কিউ, যেটা কিনা যেখানে তোমার 2 মার্কসের কোশ্চেন আসবে, 5খানা লিখতে হবে তোমাকে। অবশ্যই এখানে 5টা কোশ্চেনের মধ্যে ইন্টারভিনাস কিছু অর তোমার দেওয়া থাকবে। তারপরে আসছে তোমার মিডল টাইপ কোশ্চেন। এই মিডল টাইপ কোশ্চেন যেগুলো, সেগুলো কিন্তু তোমার 3 মার্কসের, এবং এই গ্রুপটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের এই পুরো 70 নম্বরের পরীক্ষায়। কারণ তুমি 80 পাবে কিংবা 90 পাবে সেটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণরূপে এই 3 মার্কসের ওপরে। এবং এই 3 মার্কসে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসদের নাম্বারটা কাটা যায়, ঠিক আছে? তো এখানে এই 3 মার্কসের কোশ্চেন লিখতে হবে তোমাকে 9টা। অবশ্যই এখানে তুমি ইন্টারভিনাস অর তুমি পাবে, অর্থাৎ কোশ্চেনের মধ্যেই তোমার অরটা লুকিয়ে থাকবে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে তোমার এলএকিউ, লং অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে তোমার 5 মার্কসের 3টে লিখতে হবে, অতি অবশ্যই এর মধ্যেও তুমি কিন্তু অর পাবে। এবং আমরা যেটা জানি, যেরকম মাধ্যমিকে একটা গুরুত্বপূর্ণ আকার একটা কোশ্চেন থাকতো আমাদের, যেখানে বড় প্রশ্ন লিখতে হতো, সেই সমস্ত ব্যবস্থাও কিন্তু আমাদের এখানে রয়েছে বা আমাদের এই কোশ্চেন প্যাটার্নের মধ্যে আসে, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার এই গ্রুপ বি। এই গ্রুপ বি টোটাল মার্কস হচ্ছে 18, যার মধ্যে এমসিকিউ থাকবে কিন্তু 14খানা। ক্লিয়ার? এবং এসএ কিউ, যেটা কিনা 1 মার্কসের কোশ্চেন, এটা 1 নম্বরের, এটা আসবে তোমার 4টে। এবং অতি অবশ্যই এর মধ্যে কিন্তু তুমি ইন্টারভিনাস অর তুমি পাবে। এইটাতে অর্থাৎ এমসিকিউতে কিন্তু কোনো অর থাকবে না। এবং এই দুটো মিলিয়ে তোমার 18 মার্কস। অতএব তোমার এই 70 নম্বরের যে পেপার, এই 70 নম্বরের পেপার দুটো গ্রুপে বিভক্ত হলো। একদিকে থাকছে তোমার 52 মার্কস, আর একদিকে থাকছে তোমার 18 মার্কস। আবারও বলছি, খুব হুঁশিয়ার, এই যে মিডল টাইপ যে কোশ্চেন, যেটা কিনা 3 নম্বরের 9টা লিখতে হয়, এটা কিন্তু অতীব 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 গুরুত্বপূর্ণ। কারণ এখানেই কিন্তু তোমার ভাগ্য নির্ধারণ হবে যে তুমি 90 পাবে নাকি তুমি 80 পাবে। অতএব এই যে গ্যাপটা, এই গ্যাপটা ফিল আপের জন্য কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই এই কোশ্চেনগুলোর উপরে একটু জোর দিতেই হবে। তো যেরকম আমরা দেখলাম, এখানে নাম্বার ডিভিশনটা আমরা দেখে নিয়েছি, এবং তোমরা জানো যে আমাদের টোটাল 5খানা ইউনিট আছে। সেই 5খানা ইউনিটের মধ্যে বিভিন্ন ভার্সেটাইলস চ্যাপ্টার্স গুলো রয়েছে। এবার প্রত্যেকটা ইউনিট ধরে সেখানকার যে সমস্ত সাজেস্টিভ টপিকস গুলো আছে, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি,
সেই জায়গাগুলোকে এবার আমরা আলোচনা করব, সেগুলো তোমাদের স্ক্রিনে আসবে। কিন্তু এর সাথে আরো একটা জিনিস বলছি, তোমাদের গৃহশিক্ষকরা বা তোমাদের প্রাইভেট টিউটাররা যা ওনারা যেগুলো যেগুলো তোমাদেরকে বলছেন সেগুলোকে অতি অবশ্যই ফলো করবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা কিন্তু বইটাকে খুঁটিয়ে অবশ্যই পড়ো, কারণ বইয়ের বিকল্প কিন্তু কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তবুও এই যে সাজেস্টিভ ভিডিও, এটাকে তোমরা লাস্ট অব্দি ফলো করো। আশা করি তোমাদের পরীক্ষায় কিছুটা হলেও সাহায্য হবে। এবার সম্পূর্ণ যে জিনিসগুলো সেগুলো তোমাদের স্ক্রিনে আসছে। তোমরা এবার তোমাদের সাজেস্টিভ যে টপিকগুলো আছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো প্রথমে আমরা শুরু করব ইউনিট 1 দিয়ে, যেটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, ঠিক আছে? এই অধ্যায় মানে এই যে ইউনিটটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক ড্রয়িংও আসে। তো যে যে টপিকগুলো আর কি, যেরকম দেখবে প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে তিনখানা জায়গা আমি বলবো। একটা হচ্ছে কাটিং, একটা লেয়ারিং, আর একটা হচ্ছে গ্রাফটিং, ঠিক আছে? এই যে তিনটে, এবং এর পাশাপাশি আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি, এদের এক্সাম্পলস গুলো অর্থাৎ এদের উদাহরণগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। এগুলো শুধুমাত্র কিন্তু শর্ট কোশ্চেনেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আঁকার মতন যদি কোনো কোশ্চেন আমরা দেখতে চাই, তাহলে একটা আসছে কি স্ট্রাকচার অফ দ্য অ্যান্থার, ঠিক আছে? আর একটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য পোলেন গ্রেনস। এছাড়া এই দুটোর মধ্যে পোলেন গ্রেনসের যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ক্লিয়ার? এবং এই পোলেন গ্রেনের স্ট্রাকচারে, অর্থাৎ এর যে স্ট্রাকচারাল ওরিয়েন্টেশন আছে, এই ওরিয়েন্টেশন থেকে কিন্তু তোমাদের ছোট যে 1 মার্কসের কোশ্চেন, যেগুলো কিন্তু আমরা বলেছিলাম গ্রুপ বিতে যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ওখানেও কিন্তু আসতে পারে, ক্লিয়ার? আর ওই অ্যান্থারে পোলেন গ্রেনসের যে তোমার স্ট্রাকচার, সেখান থেকে কিন্তু এমসিকিউ একটা আধটা আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি নেক্সট টপিকে, সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট অফ দ্য ফিমেল গ্যামিটোফাইট, ক্লিয়ার? এটা কিন্তু আমি উদ্ভিদের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, টু বি প্রিসাইজ, এটা আমি উদ্ভিদের ক্ষেত্রে বলছি। ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামিটোফাইট অর্থাৎ স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ কি করে তৈরি হচ্ছে, সেই যে জায়গাটা, সেটা কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে, হ্যাঁ? আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে তোমার কি, যে আমরা জানি যে উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের পলিনেশন হয়, অর্থাৎ পরাগযোগ হয়। এই পরাগযোগের মধ্যে যেটা স্বপরাগযোগ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা কিনা তোমার ইতর পরাগযোগ, যেটাকে আমরা বলি ক্রস পলিনেশন। এবার এই ক্রস পলিনেশনের বিভিন্ন অ্যাডাপ্টেশন আছে। অ্যাডাপ্টেশন মানে কিরকম? ধরো যে একটা ক্রস পলিনেশন বলতে আমরা যেটা বুঝি, যে দুটো আলাদা উদ্ভিদ, তাদের দুটি ফুলের মধ্যে যে পরাগযোগ তোমার ঘটছে, সেটাকে বলা হচ্ছে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। এবার এই ইতর পরাগযোগের ক্ষেত্রে অনেক সময় আমাদের এই ধারণাটা থাকতে পারে যে স্যার ধরুন কলা গাছের একটা ফুল থেকে ওই পরাগরেণুটা গিয়ে আম গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হলো, হতেই পারে সেটা, সেটাকে আটকাবো কি করে? তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডাপটিভ ফিচার্স আছে। ওই অ্যাডাপটিভ ফিচার্স গুলোকে কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং ওগুলোকে কিন্তু তোমাদেরকে বিস্তারিত করতে হবে, যেরকম হার্পোগ্যামি, ডাইক্লিনি, এই যে জায়গাগুলো, এইগুলোকে কিন্তু ধরে ধরে আমাদেরকে কিন্তু এগোতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যদি দেখি, সেটা হচ্ছে কি আমাদের পোলেনের সাথে, অর্থাৎ পোলেন গ্রেনসের সাথে পিস্টিলের যে ইন্টারাকশন, সেই পোলেন পিস্টিল ইন্টারাকশন, এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কোশ্চেন আসে, যে কোশ্চেনগুলো আমাদের একেবারে নাভিশ্বাস তুলে দেয়। এই পোলেন পিস্টিল ইন্টারাকশন কিন্তু হচ্ছে সেরকম একটা নাভিশ্বাস তোলা কোশ্চেন, হ্যাঁ? নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের অ্যাপোমিক্সিস। এই অ্যাপোমিক্সিস, এটা দিয়ে আমরা উদ্ভিদের পার্টটাকে শেষ করব। অর্থাৎ এই অ্যাপোমিক্সিস যেটা, এই অ্যাপোমিক্সিস মানে হচ্ছে কি, যে তোমার নিষেক ছাড়া বা যেরকম আমরা বীজ তৈরি করছি সেরকম। তো সেই অ্যাপোমিক্সিসের পার্টটা ছোট্ট 1 নম্বরের জন্য পড়ে রাখলেই যথেষ্ট। এরপর আমরা চলে যাব কোথায়? হিউম্যান রিপ্রোডাকশনে, অর্থাৎ মানুষের জননে। এবার মানুষের জননের মধ্যে অ্যানাটমি অফ স্পার্ম, অ্যানাটমি অফ টেস্টিস, অ্যানাটমি অফ ওভাম, অর্থাৎ শুক্রাণুর গঠন, তোমার শুক্রাশয়ের গঠন, এবং তার পাশাপাশি ওভারি অর্থাৎ ডিম্বাশয়ের গঠন, ঠিক আছে? এই যে গঠনগুলো, এটা অ্যানাটমি, দেখবে তোমাদের বইতে এটা হিস্টোলজিক্যাল একটা স্ট্রাকচার দেওয়া থাকে। আমি কিন্তু হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের কথায় যাচ্ছি না, আমি কিন্তু শিওর শর্ট অ্যানাটমির কথা দিয়েই যাচ্ছি, ঠিক আছে? এটা একটা। আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের গ্যামেটোজেনেসিস, অর্থাৎ গ্যামেট তৈরি হওয়ার পদ্ধতি। যেমন ধরো স্পারম্যাটোজেনেসিস, উজেনেসিস। এবার এই যে স্পারম্যাটোজেনেসিস এবং উজেনেসিস, এটার একটা ওয়ার্ড ডায়াগ্রাম বা শব্দ ছক থাকে, কিন্তু সেই শব্দ ছকগুলোকে কিন্তু তোমাকে দেখতে হবে, ওকে? এবং এই শব্দ ছকটাকে কিন্তু তোমাকে নিজের ভাষায় বর্ণনা করতে হবে, ক্লিয়ার? এবার এইখান থেকেও কিন্তু কিছু কিছু কোশ্চেন আসে, যেরকম স্পর্নিয়েশন বলতে তুমি কি বোঝো, ক্লিয়ার? বা ধরো স্পারম্যাটোফাইট কি,
এই যে ছোট ছোট কোশ্চেনগুলো, এগুলোকেও কিন্তু এখান থেকে তুলি। অর্থাৎ আমাদেরকে কিন্তু এটাকেও ডিটেলে পড়তে হচ্ছে। ডিটেল বলতে গিয়ে আমি বলবো যে শুধুমাত্র ওয়ার্ড ডায়াগ্রামটাকে ফলো করবে, ওই ওয়ার্ড ডায়াগ্রামটা ফলো করলেই কিন্তু যথেষ্ট। এছাড়া কিন্তু ওখান থেকে আর একটা জিনিস যেটা বলবো আমি, সেটা হচ্ছে তোমার যে স্পারম্যাটোজেনেসিস এবং উজেনেসিস, এদের ক্ষেত্রে হরমোনের একটা ভূমিকা আছে। সেই হরমোনের ভূমিকাটা, অর্থাৎ এখানে শুধুমাত্র এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, এই যে তিনটে হরমোনের নাম বললাম, এদের ভূমিকাটাই শুধু একটু দেখে যেতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যেটাতে চলে আসব সেটা হচ্ছে কি আমাদের, যেটা হচ্ছে আমাদের মেনস্ট্রুয়েশন। ঠিক আছে, এটা জানি আমরা, মেনস্ট্রুয়েশনটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এই মেনস্ট্রুয়েশনের মধ্যে মেনস্ট্রুয়াল ক্যালেন্ডার যেটা, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, মেনস্ট্রুয়েশনের সময় ওভারিতে এবং ইউটেরাসে যে যে পরিবর্তনগুলো হচ্ছে বা চেঞ্জেস গুলো আসছে, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে তোমার যে অনেক ক্ষেত্রে মেনস্ট্রুয়াল কিছু ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যায়, যেমন ধরো মেনোরিজিয়া, ঠিক আছে, বা মনে করো পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, বা মনে করো কোনো কোনো ফিমেলদের মধ্যে পিসিওএসও আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে কিন্তু একটু গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে কি আমাদের স্পারম্যাটোজেনেসিস, উজেনেসিস হয়ে গেল, অর্থাৎ গ্যামেটোজেনেসিস হয়ে গেল। গ্যামেটোজেনেসিস যখন হলো, তাহলে এবার গ্যামেট গুলো কি করবে? ট্রাভেল করবে। গ্যামেট গুলো যখন ট্রাভেল করবে, কোথায় ট্রাভেল করবে? আমরা জানি যে একমাত্র স্পার্মই ট্রাভেল করে, ওভাম কিন্তু ট্রাভেল করে না। এবার স্পার্মটা ট্রাভেল করে যাবে কোথায়? আমার চলে যাবে আমার ফ্যালোপিয়ান টিউবে, এবং এই ফ্যালোপিয়ান টিউবে যেটা কিনা আমার অ্যাম্পুলা, ওইখানে কিন্তু ফার্টিলাইজেশনটা হয়। ফার্টিলাইজেশন মানে কি? যেখানে আমার স্পার্ম আর ওভাম ইন্টারঅ্যাক্ট করছে, যেখানে গিয়ে তারা একসাথে যুক্ত হচ্ছে। এই যে ইন্টারঅ্যাকশনটা, এই ইন্টারঅ্যাকশনটাকে পরে বা এই ইন্টারঅ্যাকশনের আগে পরে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, পুরো জিনিসটাকেই আমরা কিন্তু ফার্টিলাইজেশনের মধ্যে ধরবো। ক্লিয়ার? এবার এর যে ধাপে 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 যে প্রসেসগুলো আছে, যেমন ধরো ক্যাপাসিটেশন, ঠিক আছে, বা ধরো তারও আগে ইনসেমিনেশন। ইনসেমিনেশন বলতে কি বোঝানো হয়, অর্থাৎ কিনা নিক্ষেপণ বলতে কি বোঝানো হয় সেটা, এবং তার পাশাপাশি হচ্ছে তোমার অ্যাগ্লুটিনেশন, ক্যাপাসিটেশন, কর্টিক্যাল রিয়াকশন, এগুলো কিন্তু জানতে হবে আমাদেরকে। ক্লিয়ার? এবং তার পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ উৎসেচকের উদাহরণ আমি এখানে পড়তে বলবো, তার নাম হচ্ছে হায়ালুরনিডেজ, যেটা কিনা আমাদের স্পার্ম হেডে থাকে। সেই জায়গাটার কথাও কিন্তু আমি আলাদা করে এখানে বলবো। ক্লিয়ার? আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ফার্টিলাইজেশন যখন হয়ে গেল, ফার্টিলাইজেশনের পরে এর আফটার ইফেক্টটা কি? এর আফটার ইফেক্ট হচ্ছে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, এগুলো তৈরি হওয়া। তো এখানে ব্লাস্টুলা বা ব্লাস্টোসাইস্ট স্ট্রাকচারটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং তার পাশাপাশি কোরিয়নের স্ট্রাকচারটা আমাদেরকে কিন্তু এখানে অবশ্যই বুঝে নিতে হবে। আচ্ছা, এরপর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এই আমাদের ভারতীয় সমাজে কিছু কি বলবো, কুসংস্কার আছে। যেরকম ধরো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দম্পতির একমাত্র চাহিদা হচ্ছে কন্যা সন্তান বা পুত্র সন্তান বা কিছু। অনেকে দেখা যায় যে কন্যা সন্তান বা ভ্রূণ হত্যা করছে, এবং এই কন্যা সন্তান বা কন্যা ভ্রূণ হত্যা, এটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় শোরগোল পড়ে গিয়েছিল দেশ জুড়ে। তারপরে ভারতীয় তোমার সংবিধানের ব্যাপারে একটি আইন আনে। সেই আইন সম্বন্ধিত, অর্থাৎ এই আইনটা কেন আনা হয়েছিল, এর পেছনে অ্যাকচুয়াল ঘটনাটা যেটা ছিল সেটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস, অর্থাৎ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ। এই অ্যামনিওসেন্টেসিসের কিন্তু সিগনিফিকেন্সটা অতি অবশ্যই প্রয়োজন, কারণ এই অ্যামনিওসেন্টেসিস করা হচ্ছে কিভাবে, অ্যামনিওসেন্টেসিসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কি কি, এবং এই অ্যামনিওসেন্টেসিস যেহেতু খুব একটা ব্যয়বহুল নয়, সে কারণে সাধারণের একেবারে কিন্তু হাতের নাগালে চলে এসেছিল। অর্থাৎ এই প্রসেসটা আমাকে জেনে রাখতে হবে। এবং তার পাশাপাশি হচ্ছে এমটিপি, অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। এই মেডিকেল টার্মিনেশন অফ দ্য প্রেগন্যান্সি যেটা, সেটা আপ টু কত দিন অবধি করা যায়, ঠিক আছে, সেইটাকে জেনে রাখতে হবে। এবং এমটিপি করলে পরে মায়ের স্বাস্থ্যের কোনো ক্ষতি হচ্ছে কিনা, সেটাও কিন্তু আমাদেরকে ধর্তব্যের মধ্যে ধরে রাখতে হবে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমাজের বিভিন্ন নিচুতলার মানুষ থাকে, যাদের নিম্ন মানসিকতার প্রকাশ পায় বিভিন্ন কার্যের মধ্যে দিয়ে, এবং সেই কার্যের যে ফল, সেই ফল কিন্তু আমাদেরকেও ভুগতে হয়। অর্থাৎ যেটার যে চ্যাপ্টারের কথা আমি এখানে আলোচনা করার জন্য বলছি, সেটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ, অর্থাৎ জননগত স্বাস্থ্য। এই জননগত স্বাস্থ্যের ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ রোগ, যেমন হচ্ছে সিফিলিস, গনোরিয়া, এইডস, এগুলো হচ্ছে সব এসটিডি, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে, এগুলোও কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। আর এর পাশাপাশি এই সমস্ত জিনিসের হাত থেকে বাঁচার জন্য কিছু ব্যারিয়ার মেথড আছে, যেরকম ধরো কেমিক্যাল ব্যারিয়ার মেথড আছে, ফিজিক্যাল ব্যারিয়ার মেথড আছে, অপারেটিভ মেথড আছে।
এবং তার পাশাপাশি কিছু ফুল ফর্ম যেরকম ধরো আইইউডি, এআইডিএস, জিআইএফটি, জেডআইএফটি, আইভিএফ, ইউটি, এগুলো কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইউনিট বা ইউনিট 2, যেখানে আমরা কি পাবো, জেনেটিক্স পাবো এবং তার পাশাপাশি ইভলিউশন। ক্লিয়ার? আচ্ছা, এই জেনেটিক্স এবং ইভলিউশনের মধ্যে কিছুটা পার্ট তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছিলে, বুঝলে কিনা? মেন্ডেলের ইউনিট, যেটা কিনা তোমাদের তৃতীয় অধ্যায় ছিল ক্লাস 10-এর, সেখানে তোমরা পড়ে এসেছি। ঠিক আছে, এবার এখান থেকে যেগুলো আসছে তোমার সেগুলো কিরকম, যেমন ধরো বেসিক কিছু কোয়েশ্চেন, যেমন ধরো মোনোহাইব্রিড, ডাইহাইব্রিড ক্রস, এক সংকর দ্বিসংকর জনন, হ্যাঁ, এবং এই এক সংকর দ্বিসংকর জনন থেকে তুই যে সমস্ত সূত্রগুলো পাচ্ছ, যেরকম ধরো ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ওখানেও যেরকম গুরুত্বপূর্ণ ছিল, এখানেও কিন্তু সেটা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। এই টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস এটা কিন্তু অনেক ক্ষেত্রে 2 মার্কসের একটা কোশ্চেনে কিন্তু দিলেও দিতে পারে, হ্যাঁ, এটা খুব রেয়ার দেয়। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি, কিছু কিছু আমাদের বাইফার্কেট কিছু কোশ্চেন থাকে, বা আমরা বলতে পারি যে কিছু ব্যতিক্রমী কোশ্চেন থাকে। সেগুলো কিরকম, যেমন ধরো কোডমিনেন্স, কোডমিনেন্সকে আমি কিভাবে ডিফাইন করতে পারবো। ক্লিয়ার? তারপরে ধরো প্লিওট্রপিজম, প্লিওট্রপিজম বলতে কি বোঝানো হয় সেটা একটা জায়গা। আর একটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। এই যে 3টে নাম আমি বললাম, এগুলো কিন্তু সব উদাহরণ সহযোগেই তোমাকে আলোচনা করতে হবে। যখনই আসবে এগুলোকে কিন্তু উদাহরণ সহযোগে, এবং যদি তোমরা পারো বা যদি তোমাদের সময় হয়, একটা ক্রস যদি দেখিয়ে দিতে পারো, তাহলে কিন্তু সত্যিকারের সব থেকে বেশি ভালো হয়। ঠিক আছে, এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। ঠিক আছে, যে এই যে ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, এই ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের মধ্যে আমরা কি দেখতে পারবো, জেনেটিক্যাল রিকম্বিনেশন দেখতে পারবো, এবং এই রিকম্বিনেশনের রেট কত, তার পেছনে আমাদের এখানে ভ্যারিয়েশনটা কি করে ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ বৈচিত্র্যতা কি করে আসছে, এগুলো কিন্তু সব ওই ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের মধ্যে তোমরা পড়েইছো। এরপরে নেক্সট আমরা চলে আসবো যেটা, সেটা হচ্ছে আমাদের নিউক্লিওজোম মডেল। ঠিক আছে, অর্থাৎ এই যে নিউক্লিওজোম মডেল, অর্থাৎ একটা ছোট্ট অণু থেকে কি করে একটা ক্রোমোজোম তৈরি হচ্ছে, এই যে জার্নিটা, এই জার্নিটাকে আমাদের কি করতে হবে, এখানে আলোচনা করতে হবে। এর পাশাপাশি আরেকটা যদি আমরা দেখতে যাই, সেটা হচ্ছে কি, যে মানুষ অর্থাৎ হিউম্যান, তারপরে হচ্ছে তোমার হানিবি, আর একটা তোমার হচ্ছে বার্ডস, এদের সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ এদের তুমি লিঙ্গ নির্ধারণ করবে কিভাবে, সবার কিন্তু আলাদা আলাদা প্রসেস। অতএব এদিক থেকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কোন প্রসেসটা কোন দিক থেকে মেনটেন করছি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ শর্ট নোট হিসেবে বা টিকা হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে লিঙ্কেজ। অনেকে কি করে, লিঙ্কেজটা লিখে শুধু উদাহরণ দিয়ে চলে যায়, তোমরা কিন্তু তা করো না। তোমরা লিঙ্কেজের পাশাপাশি কিন্তু তোমরা সম্পূর্ণ অসম্পূর্ণ, অর্থাৎ কমপ্লিট লিঙ্কেজ, ইনকমপ্লিট লিঙ্কেজ, এগুলোকেও কিন্তু তোমরা উল্লেখ করো। কারণ আগেই বলেছি 3 নম্বরের যে তোমার গ্রুপটা, সেখান থেকে কিন্তু সব থেকে বেশি নাম্বার ডিডাক্ট হয়, অর্থাৎ তোমার যদি নাম্বার তোমাকে বাড়াতে হয়, তোমাকে কিন্তু একটু ডিটেলিং এ যেতেই হবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি কিসে, কিছু কিছু আমাদের রোগ ভোগ আছে। সেই রোগগুলো কি কি, কমন যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া। হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, থ্যালাসেমিয়া, এদের জন্য যে নেসেসারি ক্রসগুলো আছে, সেই ক্রসগুলো কিন্তু অতি অবশ্যই লাগবে। ঠিক আছে, এই একটা। আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার যে আমাদের কিছু সিনড্রোম আছে, যেমন ধরো ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, আর ক্লাইনফিল্টার সিনড্রোম। এই যে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম, এই সিনড্রোমগুলোর একটা কিন্তু ক্যারিওটাইপ থাকে, অর্থাৎ এইখানে ক্রোমোজোমগুলো কিভাবে সজ্জিত বা ক্রোমোজোমগুলো কিভাবে রয়েছে, তার একটা কিন্তু জায়গা এখানে থাকে। এই অবধি এটা হচ্ছে আমাদের কিন্তু ইউনিট 2 এর প্রথম অধ্যায়ের ক্ষেত্রে যেটা আমরা সেটা। এবারে যদি দ্বিতীয় অধ্যায় যাই, সেখানে আমরা দেখবো কি, যে গ্রিফিথের যে পরীক্ষা, সায়েন্টিস্ট গ্রিফিথ একটা পরীক্ষা করেছিলেন, সেটাকে আমরা জানি যে গ্রিফিথস এক্সপেরিমেন্ট, যেটা কিনা অ্যাভেরি, ম্যাকলিওড আর ম্যাকার্টি, এদের 3 জনের একটা এক্সপেরিমেন্ট দিয়ে শেষ হচ্ছে। সেই জায়গাটা অবশ্যই আমাদের লাগবে। এর পাশাপাশি হার্সে এবং চেজের পরীক্ষাটাও কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, ডিএনএ কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, তার মধ্যে যেমন ধরো ডিএনএ ডিন্যাচুরেশন, ডিএনএ রিন্যাচুরেশন, অর্থাৎ কতটুকু তাপ দিলে পরে ডিএনএ তন্ত্রীগুলো খুলে যাবে, সেই জায়গাটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো কিসে, সেন্ট্রাল ডগমা। এই যে সেন্ট্রাল ডগমা, এই সেন্ট্রাল ডগমাতে 3টে প্রসেস আছে। একটা হচ্ছে রেপ্লিকেশন, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, আর একটা হচ্ছে ট্রান্সলেশন। রেপ্লিকেশন মানে যখন একটা ডিএনএ অণু থেকে আরেকটা ডিএনএ অণু তৈরি হচ্ছে, ট্রান্সক্রিপশন মানে যখন ডিএনএ থেকে আরএনএ অণু তৈরি হচ্ছে, আর ট্রান্সলেশন মানে যখন কিনা আরএনএ থেকে তোমার প্রোটিন তৈরি হচ্ছে। এইবার এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো 3টে ভাগে বিভক্ত। ইনিশিয়েশন অর্থাৎ প্রারম্ভিক পর্যায়, ইলংগেশন
আর একটা হচ্ছে তোমার টার্মিনেশন। ঠিক আছে, তবে এই তিনটে তো আমরা অবশ্যই তিনটের জন্য পড়বো, কিন্তু অতি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো একটু আমরা আলোচনা করে নিই। যেমন ধরো ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে ইনিশিয়েশন আর ইলংগেশন, অর্থাৎ তার শুরুটা এবং মাঝের যে জায়গাটা সেইটা। ঠিক আছে, আরএনএ ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কি, সেটাও সেম, ইনিশিয়েশন, কিন্তু এখানে ইলংগেশনের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে টার্মিনেশন, কারণ এই টার্মিনেশন হচ্ছে কিন্তু দু ধরনের টার্মিনেশন হয়। একটা হচ্ছে তোমার রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, আর একটা হচ্ছে কিন্তু তোমার রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। অবশ্যই কিন্তু সেগুলোকে মনে রাখতে হবে আমাদেরকে। আরেকটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। এই প্রোটিন সিনথেসিসের যে ইলংগেশনের পার্টটা, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজে লাগছে, অর্থাৎ ইনিশিয়েশন ফ্যাক্টর তিনটে আছে দেখবে, আইএফটি, ইউটিএস এইভাবে রয়েছে। এই ফ্যাক্টরস গুলো কিন্তু অতি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এবং এর ইলংগেশনের পার্টটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, যে এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু আঁকা অতি অবশ্যই প্রয়োজনীয়, আঁকতে তোমাকে হবেই। আঁকাগুলো খুব বেশি মানে বলবো না যে আমি কমপ্লেক্স বা জটিল, খুব সুন্দর আঁকা, তুমি তোমার মতন করে এঁকে নিতে পারো, এরকম না যে বইতে যেটা আঁকা আছে সেটাই তোমাকে আঁকতে হবে। তুমি কিন্তু নিজের মতন ডিজাইন করতে পারো, সেক্ষেত্রে তুমি শুধু উল্লেখ করে দেবে এটাকে আমি এটা বলছি, এটাকে আমি এটা বলছি। মনে রাখো জেনেটিক্সের ক্ষেত্রে কিন্তু কোনো আঁকাই কংক্রিট নয়, জেনেটিক্সের ক্ষেত্রে তোমার কনসেপ্টটাই কিন্তু মেন। তুমি কনসেপচুয়ালাইজ যত ভালো লিখবে তুমি কিন্তু নম্বর তত বেশি পাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা জিনিস আছে যেটা কিনা অনেকেই মিস করে যায়, সেটা হচ্ছে কি ল্যাক ওপেরন। এই ল্যাক ওপেরনের স্ট্রাকচার, ল্যাক ওপেরনের স্ট্রাকচার একটা সুন্দর বার মতন একটা তুমি ড্রয়িং দেবে, সেটাকে দিয়ে তুমি ওটাকে তোমাকে বর্ণনা করতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, ল্যাক ওপেরনের সঙ্গে গ্যাল ওপেরন কিন্তু পড়ার প্রয়োজন নাই, শুধু ল্যাক ওপেরনটা পড়ে গেলেই কিন্তু তোমার যথেষ্ট। এবং ল্যাক ওপেরনের ক্ষেত্রে কিছু কিছু ফ্যাক্টর থাকে, যে যদি ল্যাকটোজ থাকে তাহলে কি হবে, যদি ল্যাকটোজ না থাকে তাহলে কি হবে, এই জায়গাগুলোকে একটুখানি কিন্তু তোমাকে দেখে নিতে হচ্ছে। এরপর আমরা চলে আসি, একটা ছোট্ট টিকা আসে আমাদের, সেটা হচ্ছে এই জিপি, অর্থাৎ হিউম্যান জিনোম প্রজেক্ট। এই হিউম্যান জিনোম প্রজেক্ট জিনিসটা কি এবং এর সিগনিফিকেন্স, এই দুটো এখান থেকে পড়ে গেলেই যথেষ্ট, এর বাইরে কিছু আসবে না। আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রেও তাই, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে বলে, যেমন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে কি কি ব্যবহৃত হয় এবং এর সিগনিফিকেন্স বা এর গুরুত্ব কি, সেই জায়গাটা অতি অবশ্যই পড়বে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিসও মনে রাখবে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে না, কারণ এর ভিত্তিতে কিন্তু তোমার শর্ট কোশ্চেন গুলো আসে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো আমাদের ইভলিউশনে, বা আমাদের যেটাকে আমরা বলে থাকি অভিব্যক্তি। অভিব্যক্তিও আমাদের পড়া, আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, সামান্যতম জ্ঞান আমরা নিয়ে এসেছি। 12-এ অতি অবশ্যই এটা অনেকটা ভাস্ট বা বড় করে দেওয়া আছে। এদের মধ্যে যেমন তোমার হচ্ছে বা আমাদের বিজ্ঞানী ডারউইন, চার্লস ডারউইন বা স্যার চার্লস ডারউইন, ওনার যে থিওরিটা সেটা হচ্ছে তোমার গিয়ে ন্যাচারাল সিলেকশনের থিওরি। সেখান থেকে কতগুলো ছোট ছোট জিনিস আমি বলে দিই, যেমন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এই স্ট্রাগলের মধ্যে কিন্তু তোমার কি পড়ছে না, কম্পিটিশনটাকেও তুমি কিন্তু অ্যাড করবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কম্পিটিশন আমরা জানি দুটো, একটা হচ্ছে গিয়ে তোমার ইন্টার স্পেসিফিক, একটা ইন্ট্রা স্পেসিফিক। এই দুটো কম্পিটিশনকে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের সঙ্গে, অর্থাৎ কম্পিটিশন হলে তবেই কিন্তু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হয়। অনেকে কি করে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স শুধুমাত্র একটা টিকা রূপে লিখে বেরিয়ে চলে যায়, নম্বর কিন্তু তুমি পাবে না খুব বেশি। তোমাকে কিন্তু এর সাথে অতি অবশ্যই কম্পিটিশন বা প্রতিযোগিতাকে জুড়ে নিতে হবে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা যেটা, সেটা হচ্ছে তোমার ভ্যারিয়েশন বা বৈচিত্র্যতা কি করে সৃষ্টি হলো, এবং এই বৈচিত্র্যতার ক্ষেত্রে আমি বলে দিই, মিউটেশনকে বা পরিব্যক্তিকে অতি অবশ্যই যোগ করতে হবে, এর সাথে তোমাকে ক্রসিং ওভারকে যোগ করতে হবে, কারণ এই যে জিনিসগুলো, এইগুলো না হলে কোনোদিন বৈচিত্র্য আসে না। এবং তার পাশাপাশি অতি অবশ্যই যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথাও তোমাকে বলতে হবে, কারণ এগুলো না হলে কিন্তু কোনো প্রাণীর মধ্যে ভ্যারিয়েশন, বৈচিত্র্যতা যাই বলো তৈরি হবে না, হতে পারে না। আচ্ছা, আর সবশেষে সেটা হচ্ছে কি তোমার ন্যাচারাল সিলেকশন, এটা পড়ে যেতে হবে তোমাকে। আচ্ছা, এই ন্যাচারাল সিলেকশনের যে টাইপস গুলো আছে, তিনটে টাইপ, কি কি, স্টেবিলাইজিং, ডাইরেকশনাল, ডিসরাপটিভ, এই তিনটে টাইপ, তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সমেত। কারণ আমি তোমাকে আরেকবার বলে দিলাম, যদি ন্যাচারাল সিলেকশন আসে, সেই ন্যাচারাল সিলেকশনের মধ্যে এই তিনটাকে উল্লেখ করতে হবে, এবং এই তিনটের পাশাপাশি তাদের কিন্তু গ্রাফটাকেও তোমাকে এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এবং এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল বা হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম। সেটা বলতে কি বোঝানো হয়, হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়ামের মধ্যে ফ্যাক্টরস গুলো কি কি আছে সেটা, এবং হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এবং তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন যেটা হচ্ছে কি তোমার পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 বা পি প্লাস কিউ ইকুয়াল টু 1, এটাকে তোমাকে কিন্তু দেখে নিতে হচ্ছে। এবং এর পাশাপাশি আর যেটা বলবো আমি, সেটা হচ্ছে পপুলেশন বটলনেক অ্যান্ড ফাউন্ডার এফেক্ট। ঠিক আছে, এই দুটো কিন্তু অতি অবশ্যই।
আর আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কালারেশন আর মিমিক্রি। এই কালারেশন এবং মিমিক্রিটা খুব ছোট একটা দুটো লাইন করে পড়ে যেও, কারণ এখান থেকে জেনারেলি কোশ্চেন তোলে না, শুধুমাত্র একটাই কোশ্চেন এখান থেকে আসবে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের কথা। সেটা কিন্তু একটু তোমাদেরকে দেখে যেতে হবে, পুরোটা বড় করে পড়ার দরকার নাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ইউনিট 3-তে, যেটা কিনা হচ্ছে মানুষের স্বাস্থ্য নিয়ে। সেখানে আমাকে অবশ্যই অ্যাডাপটিভ ইমিউনিটির কথা পড়তে হবে, এবং তার মধ্যে হিউমোরাল এবং সেল মিডিয়েটেড এই যে ইমিউনিটি বা অনাক্রম্যতা, তাদের কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলোকে কিন্তু অতি অবশ্যই আমাকে কি করতে হবে, জানতে হবে। এবং অ্যান্টিবডি যে কিনা আমাদের দেহকে বিভিন্ন রোগ ভোগের হাত থেকে রক্ষা করছে, তার যে গঠন, সেই গঠন সেটাকেও কিন্তু জানতে হবে। তার পাশাপাশি হচ্ছে অ্যানাফাইল্যাকটিক শক জিনিসটা কি, অনেকেই কিন্তু এই জায়গাটা পড়ে না। অ্যানাফাইল্যাকটিক শক এটা কিন্তু অনেক সময় আসতে পারে। কিছু রোগের নাম আমি বলবো, যেরকম ধরো টাইফয়েড, সিফিলিস, কমন কোল্ড, অ্যাসকারিয়াসিস, ফাইলেরিয়াসিস, এদের সিমটম প্যাথোজেন লাগবে। এবং আরেকটা রোগের কথা, যে রোগটাকে না বললেই নয়, সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে আমাদের এই ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা মশকি চক্র, ঠিক আছে, বা মসকুইটো সাইকেল, যেটা কিনা মানব দেহে হচ্ছে, সেটা কিন্তু পড়ে যেতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা যেটা বলবো আমি, সেটা হচ্ছে যে কিছু আমাদের ড্রাগস আছে। এই ড্রাগসের মধ্যে কি কি, একটা হচ্ছে ওপিয়েট, স্টিমুল্যান্ট, হ্যালুসিনোজেন, বারবিচুরেট, এদের উদাহরণ লাগবে। এসসিপি সিঙ্গেল সেল প্রোটিন কাকে বলে, এর সিগনিফিকেন্স কি, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লাগবে। বায়োফর্টিফিকেশন বলতে কি বোঝো, এটা লাগবে। তার পাশাপাশি তার উদাহরণটা দিতে হবে। আর হানির কম্পোজিশন, মধুর উপাদানগুলো কি কি সেগুলো, ঠিক আছে। আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের কিছু লেইং ব্রিড থাকে আর আমাদের কিছু ডুয়াল ব্রিড আছে মুরগির ক্ষেত্রে, তাদের উদাহরণগুলো পড়ে গেলেই যথেষ্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার। এই বায়ো ফার্টিলাইজারের কথাটা একটু দেখে যেও, হ্যাঁ। এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো মিস হয়ে গেলে আমাদের ওই 90-এর গন্ডিটা আর পেরোনো হবে না, সে কারণেই বারবার বলা। এরপর আমরা চলে যাব ইউনিট 4-এ। ইউনিট 4-এর ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ডিএনএ রিকম্বিনেশন প্রসেস, অর্থাৎ একটা ডিএনএ রিকম্বিনেশন হচ্ছে কিভাবে সেই জায়গাটা। এবং তার পাশাপাশি এখানে দুটো স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, PBR322 আর একটা হচ্ছে PUC19। এই দুটো স্ট্রাকচারটা খুব দরকার। আর একটা হচ্ছে তোমার ইনসুলিন প্রোডাকশন, যেটাকে আমরা হিউমিলিন প্রোডাকশনও বলি, অর্থাৎ বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে আমরা হিউমিলিন প্রোডাকশন কি করে করব, ছবি সমেত এটা কিন্তু বর্ণনা তোমাকে দিতে হবে। এর পাশাপাশি আরো দুটো প্রসেস আছে যেটা কিনা আমাদের বায়োটেকনোলজির দান, যেমন ধরো রিয়া, রেডিও ইমিউনো অ্যাসে, আর একটা হচ্ছে এলিজা, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে। এই দুটোর প্রসেস বা পদ্ধতি, এর মেকানিজম, হ্যাঁ, এটা কিন্তু মানে কার্যপদ্ধতি যেটা, সেটা কিন্তু অতি অবশ্যই আমাদের লাগছে। আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, যে আমরা এখানে জানি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসকে কাজে লাগিয়ে বিটি ক্রপের প্রোডাকশন কি করে হচ্ছে। তারপরে ধরো পিসিআর টেকনোলজি, পলিমারেজ চেন রিয়াকশন টেকনোলজি কি করে ইউটিলাইজ হচ্ছে। এবং তার পাশাপাশি বায়োপাইরেসি, এই যে বায়োপাইরেসি, এর উদাহরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং বায়ো প্যাটেন্ট, কোন কোন জিনিসের ওপরে কোন কোন দেশ বায়ো প্যাটেন্ট নিয়েছে, তার একটি সম্পূর্ণ তালিকা তোমরা বইতে পাবে, ঠিক আছে। সেটাও কিন্তু তোমরা পড়ে দেখে নিতে পারো, কারণ এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। শেষ ইউনিটে আমরা যাব, যেটা হচ্ছে আমাদের ইউনিট 5, ঠিক আছে, যেটা হচ্ছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টের ওপরে। এখানে প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে অট ইকোলজি এবং সিন ইকোলজি। এর পাশাপাশি অসমো রেগুলেটর, অসমো কনফর্মার, এদের মধ্যে পার্থক্য কি আছে সেইটা। এবং এখানে একটি রুল, সেটা হচ্ছে অ্যালেন্স রুল। অনেক জায়গাতেই অ্যালেন্স রুলটাকে ঠিকভাবে ডিফাইন করা থাকে না। এক্ষেত্রে আমি বলবো অ্যালেন্স রুলকে যদি ডিফাইন করতে হয়, তোমরা ক্লাস 12-এর এনসিইআরটিটাকে একটু ফলো করো, ওখানে অ্যালেন্স রুলটা কিন্তু পাবে তোমরা। এর পাশাপাশি হচ্ছে ন্যাটালিটি, মর্টালিটি এবং তাদের ইকুয়েশন। ন্যাটালিটি মর্টালিটির আমাদের ইকোসিস্টেমের ওপরে কি প্রভাব, পপুলেশনের ওপরে কি প্রভাব, সেটা অবশ্যই লাগবে। আচ্ছা, আরেকটা যেটা, সেটা হচ্ছে যে গ্রোথ কার্ভ, জে শেপ গ্রোথ কার্ভ, এস শেপ গ্রোথ কার্ভ অতি অবশ্যই লাগছে। আরেকটা হচ্ছে যে ইকোসিস্টেমের মধ্যে এনার্জি ফ্লো, আমরা জানি যেটা ইউনিডাইরেকশনাল ফ্লো হয়, কিন্তু তবুও হাতের পাঁচ দেখে যেও 1 নম্বরের জন্য বড় প্রশ্ন এটা আসে না। আরেকটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার কি ফসফরাস সাইকেল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা ফসফরাস চক্র, এর ওয়ার্ড ডায়াগ্রাম অর্থাৎ শব্দ ছকটাই কিন্তু তোমার কাজে লাগবে। ইকোলজিক্যাল সাকসেশনের ক্ষেত্রে এটাও কিন্তু একটা বড় কোশ্চেনে আসতে পারে। এবং আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্পিসিস এরিয়া রিলেশনশিপ। এই স্পিসিস এরিয়া রিলেশনশিপটা কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সমেত, অর্থাৎ S = C × A⁴
এই ইকুয়েশনটা দিয়েই কিন্তু তোমাকে এটাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি আরেকটা সহজ জিনিস, ইনসিটু এক্সিটু কনজারভেশন। ইনসিটুর ক্ষেত্রে বিভিন্ন ন্যাশনাল পার্কসের উদাহরণ, বা ভারতের প্রথম ন্যাশনাল পার্ক যেটা কিনা করবেট ন্যাশনাল পার্ক, সেটাকে তোমাকে জানতে হবে। বায়োস্ফিয়ার রিজার্ভের তোমার এক্সাম্পলস জানতে হবে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা সেটা তোমাকে জেনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের কিছু স্যাংচুয়ারির উদাহরণ তোমাকে জানতে হবে এগুলো। এবং এক্সিটুর ক্ষেত্রে আমি বলবো ক্রায়ো প্রিজার্ভেশনটা একটু তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। ক্রায়ো প্রিজার্ভেশনের ক্ষেত্রে কোন টেম্পারেচারটাকে তুমি ইউটিলাইজ করছো, ক্রায়ো প্রিজার্ভেশন কোন কোন ক্ষেত্রে ইউটিলাইজ হচ্ছে, এবং ক্রায়ো প্রিজার্ভেটিভ হিসেবে আমরা যে ডিএমএসও কে ইউজ করে থাকি, ডাইমিথাইল সালফক্সাইডকে, সেটাকেও কিন্তু তোমাকে এখানে পড়তে হচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা যেটা, সেটা হচ্ছে কি আমাদের পরিবেশ দূষণগত কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো অ্যাসিড রেন, ঠিক আছে। এই অ্যাসিড রেন কেন হচ্ছে এর ইকুয়েশন আছে। বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার পাশাপাশি ধরো মেটালিক বিভিন্ন পলিউশন, যেরকম ধরো পারদ, ক্যাডমিয়াম, সীসা, এই দূষণের ফলে কি কি রোগ হয়। এবং তার পাশাপাশি অতীব গুরুত্বপূর্ণ আজকের পৃথিবীর জন্য গ্লোবাল ওয়ার্মিং, তার সিগনিফিকেন্স কি, অর্থাৎ তার ইফেক্ট কি, সেই একটা। এবং আরেকটা ছোট্ট জিনিস তোমাদের এই সাজেস্টিভ ভিডিওর ক্ষেত্রে আমি বলবো, সেটা হচ্ছে আমাদের কি ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট, বা তুমি বলতে পারো যে ওয়েস্ট ওয়াটার ফিল্টারেশন, যেটাকে আমরা বলি নর্দমার জলের পরিশ্রুতকরণ, সেটা কিন্তু লাগবে। আর আরেকটা ছোট্ট জিনিস, ছোট্ট সারপ্রাইজ তোমাদের জন্য দিয়ে রাখলাম, সেটা হচ্ছে জেনেটিক ড্রিফট। এই জেনেটিক ড্রিফট কাকে বলে এবং জেনেটিক ড্রিফটের একটা পপুলেশনের ওপরে কি সিগনিফিকেন্স আছে, সেই জায়গাটাও কিন্তু দেখেছো। আশা করি এই যতগুলো টপিক আমি আলোচনা করলাম, বা যে যে কোশ্চেনগুলো আমি এখান থেকে বললাম, এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেও বা কমন পাবে। তোমাদের শুভেচ্ছা রইল তোমাদের পরীক্ষার জন্য, এবং তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই কামনা করি। তোমরা এতক্ষণ আমার ডেসক্রিপটিভ যত ভিডিওটা দেখলে, এবং এই ডেসক্রিপটিভ ভিডিওতে আমি যে যে টপিকগুলোকে নিয়ে আলোচনা করেছি, বা যে যে টপিকগুলো আমি বলেছি যে এগুলো গুরুত্বপূর্ণ আগামী 2025-এর আমাদের বায়োলজি পরীক্ষার জন্য, সমস্ত জিনিসের পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা ওইটা ওখান থেকে ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে। আশা করি এতে তোমাদের খুব ভালো হবে। নমস্কার। তোমাদের সামনে যে তুষার সব সুন্দর করে ব্যাখ্যা করে দিল, আমি সব শুনছিলাম, এবং ও এত সুন্দর ব্যাখ্যা করে দিয়েছে, তোমরা কিন্তু সহজেই যদি ওর কথাগুলো শুনে যাও, আমার মনে হয় তোমাদের কিন্তু বাইরে পরীক্ষা দিতে তোমার যে টেনশন থাকে, তোমার টেনশন ফ্রি হয়ে কিন্তু পরীক্ষা দেবে। যাই হোক, তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে, এবং ভিডিও শেষে তোমরা কিন্তু সারপ্রাইজ রয়েই গেল। তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে পরীক্ষা দেবে, এই আশীর্বাদ, এই কামনা করে আমরা আমাদের ভিডিও শেষ করছি। এবং আমার এই চ্যানেলটাকে তোমরা কিন্তু শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকন প্রেস করতে